খারাপের দিন, কারণ আজকে আমরা মেঘালয় থেকে ফাইনালি বেরিয়ে যাচ্ছি। আজকে আমরা এখান থেকে যাব জলদাপাড়াতে। শিলং থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আবার কবে আসবো জানি না, আসা হবে কিনা তাও জানি না। তবে খুব ভালো লাগলো মেঘালয়ের প্রকৃতি, সিনেটিক বিউটি দারুণ লাগলো। প্রত্যেকটা ফলস খুব সুন্দর। আশা করছি আজ মন খারাপের দিন। আজ আমরা শিলং থেকে ব্যাক করছি। যদিও আজকে আমরা বাড়িতে ফিরছি না, কারণ শিলং থেকে একই দিনে বাড়িতে ফেরাটা যথেষ্টই চাপের, ফিজিবল অতটা নয়। আজ আমরা থাকব জলদাপাড়াতে, জলদাপাড়া রাইনো কটেজে। আমাদের ট্যুরের আজকে 9 ডে, আর মেঘালয়তে অলরেডি আমরা 5 নাইটস কাটিয়ে ফেলেছি, তাই আজ একটু বেশি মন খারাপ। আমাদের এই জার্নিটা খুবই সুন্দর ছিল। ডে 1 থেকে আরম্ভ করে ডে 9 অবধি আমাদের এই জার্নিটা খুবই ভালো গেছে। আজ হয়তো আমাদের সঙ্গে সঙ্গে আবহাওয়াও খুব একটা ভালো যাচ্ছে না, তারও মন ভালো নেই সকাল থেকে, তাই ক্রমশ বৃষ্টি ঝরেই যাচ্ছে। মেঘালয়ে ঢোকার সময় আমার সবার ফার্স্ট এই কথাটা মনে হয়েছিল যে এই এত সুন্দর জায়গায় কেন আমরা এতদিন আসিনি। এত সুন্দর জায়গা আছে মেঘালয়ে সত্যি, যদিও আমরা ম্যাক্সিমামটাই হয়তো কভার করতে পারিনি, বিশেষ করে মৌসিনরামের ওই সাইডটা। তবুও যেটুকু দেখেছি খুবই ভালো লেগেছে। সবথেকে ভালো লেগেছে মাউলিলং ভিলেজটা, ওটা ভীষণই ভালো লেগেছে। এছাড়া প্রত্যেকটা ফলস, এবং মেঘালয়ে ঘোরার সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো সবার জন্য, বিশেষ করে আমাদের মহিলাদের জন্য যেটা ঘুরতে গেলে মেন সমস্যা হয়, ওয়াশরুমে ঠিকঠাক ওয়াশরুম পাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম পাওয়াটাই চাপে। সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়াটা তো সত্যি খুবই দুষ্কর ব্যাপার। এখানে প্রত্যেকটা স্পটে, প্রত্যেকটা সাইট সিইংয়ের স্পটে এখানে ওদের পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট রয়েছে, পেইড টয়লেট রয়েছে। তো সেই জন্য কোনো এই সমস্যা আমার তো পড়তেই হয়নি। আশা করছি আপনারাও যারা এখানে আসবেন তাদেরও এই সব সমস্যার সম্মুখীন হতে হবে না। ফাইনালি আমরা আসামের বর্ডারে ঢুকে গেছি, মেঘালয় ছাড়িয়ে। আমাদের একটু সকালবেলায় ব্রেকফাস্টটা করতে হবে, এখন আমরা করিনি। সকালে বেরিয়ে গেছি তাড়াতাড়ি বেরোনোর জন্য, সকালে আর ব্রেকফাস্টটা করা হয়ে ওঠেনি। এবার কোনো একটা দোকান দেখে দাঁড়াতে হবে আমাদের ব্রেকফাস্টের জন্য। বৃষ্টিটা একভাবে পড়েই যাচ্ছে, কাল রাত থেকে আরম্ভ হয়েছে এখানে বৃষ্টি। এখানকার ট্রাফিক নিয়ে একটু সমস্যা হয়েছে, যেটা আমি অলরেডি আমার আগের ভিডিওতে বলেছি। ট্রাফিক ঠিকঠাকভাবে মেনটেন হয় না। এছাড়া তো বাকি সবই সুন্দর। প্রত্যেকের যেসব হোটেলে আমরা থেকেছি সেই সব হোটেলের স্টাফদের ব্যবহার, বা যেসব স্পটে আমরা ঘুরতে গেছি সেখানকার লোকাল স্থানীয়দের ব্যবহার, প্রত্যেকটা জায়গায় আমাদের খুবই ভালো লেগেছে। শুধু এই ট্রাফিকটা নিয়ে একটু আমার খারাপ লেগেছে, ট্রাফিক সিস্টেমটা।
তো আশা করছি মেঘালয় গভর্নমেন্ট যদি ইন ফিউচার এই সব দিকে একটু নজর দেন তাহলে এই জায়গাটা আরও বেশি, জার্নিটা আরও বেশি মনোরম হবে সবার জন্য। আজ সকালে আমরা শুধু চা খেয়েই হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। অনেক সকাল সকাল বেরোতে হয়েছিল, তো ততক্ষণে ওদের ব্রেকফাস্ট তৈরি হয়নি, তাই আমরা আসামে ঢোকার পর একটা ছোটোখাটো ধাবায় আজকে ব্রেকফাস্টটা করে নিলাম। আর কিছুক্ষণ বাদেই আমরা আসামের বর্ডার ক্রস করব, তাই এখন আমাদের পেট্রোল ফুল ট্যাঙ্কি ভরিয়ে নিলাম গাড়িতে, কারণ এখানকার রেটটা অনেকটাই কম, 97.7 এরকম একটা। মেঘালয়তেও 96 পয়েন্ট সামথিং ছিল, তাই জন্য যেহেতু ওয়েস্ট বেঙ্গল অনেকটাই রেট বেশি, তাই এখন ফুল ট্যাঙ্কি ভরিয়ে নিলাম। এবার আমাদের দুপুরের লাঞ্চটা করতে হবে, দেখা যাক কোথায় করা যায়। এখন ঘড়িতে প্রায় 5:30টার কাছাকাছি বাজে, 5:25 মতো হয়েছে। আমরা এখনও রাইনো কটেজ, জলদাপাড়া রাইনো কটেজ আজকে রাতের জন্য আমাদের ওখানেই বুকিং আছে, সেটা এখনও 30 কিলোমিটার দূরে দেখাচ্ছে। সেই সকাল 7:30 নাগাদ বেরিয়েছি মেঘালয় থেকে, মাঝখানে আসাম পেরিয়ে এখন ওয়েস্ট বেঙ্গলে আছি। সেই আঁকা বাঁকা পথ ছেড়ে এসে সোজা রাস্তায় এখন আছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, আর এখানে সেরকমই গরম লাগছে। কলকাতায় শুনছি খুবই অবস্থা খারাপ, খুবই গরম পড়ে আছে। নর্থ বেঙ্গল থেকেই আমরা তার কিছুটা আঁচ পাচ্ছি। সৌভিক সেই সকাল থেকে গাড়ি চালিয়ে যাচ্ছে। সৌভিকের এক্সপিরিয়েন্স কেমন? সেই সকালে আঁকা বাঁকা পথ, সেই পথে দেখাই যায় না কিছু, বাঁকের ওপারে কে আছে না আছে। বাঁকের ওপারের থেকে এবার থেকে বড় কথা যে বাঁকটা ঘোরার পরে বাঁকটা নিচে নামবে না সোজা উঠবে, ইনক্লাইনে উঠবে না ডিক্লাইনে নামবে, সেটাই জানা ছিল না। আর এখানে এখন পুরো সোজা রাস্তা। এত ওয়াটারফলস এই কদিনে দেখেছি যে মানে এখানে আসার পরও মনে হচ্ছে ওয়াটারফলসের আওয়াজ কানে ভাসছে। আমরা এখন জলদাপাড়া রাইনো কটেজের দিকে যাচ্ছি। গুগল ভুলভাল রাস্তা আমাদের অলরেডি দেখিয়ে দিয়েছে। একটু আগেই মেন রোড থেকে এমন একটা রাস্তায় নেমেছিলাম যেখানে রাস্তা বলতে কিছুই ছিল না, সেখান থেকে আবার ব্যাক করে আবার একটা জায়গায় স্থানীয় লোকদের জিজ্ঞেস করে একটা জায়গায় নামলাম, পূর্ব কাঁঠালবাড়ি জায়গাটার নাম ছিল। সেখান থেকে নেমে আবার সোজা সেই গুগলের ম্যাপ অনুযায়ী আসলাম, সে আবার এখানে এরকম একটা রাস্তায় নিয়ে এসছে। দেখা যাক সামনে আদৌ রাস্তা আছে কিনা। লোকজন তো বললো যে যাওয়া যাবে। তো অন্ধকার হয়ে রয়েছে, তার মধ্যে অন্ধকারের মধ্যে এই গ্রামের একদম জায়গায় যাচ্ছি, গ্রামের রাস্তার ভেতর দিয়ে। জলদাপাড়া রাইনো কটেজের লোকেশনটা আমাদের একটু অদ্ভুত লেগেছে। মেন রাস্তা দিয়ে একটু ডান দিকে আমরা ঢুকে পড়েছিলাম গুগল ম্যাপের অনুযায়ী, কিন্তু সেই রাস্তাটা খুব একটা ভালো ছিল না। সামনে আদৌ রাস্তা আছে কিনা সেটাই বুঝতে পারছিলাম না। যদিও স্থানীয় লোকদের জিজ্ঞেস করাতে তারা বলছিল হ্যাঁ হ্যাঁ গাড়ি যাওয়া যাবে, বাট আপনারাই দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাটা পাথুরের রাস্তা। এই অন্ধকারে এই রাস্তার মধ্যে যাওয়াটা একটু থ্রিলিংও লাগছিল, আবার একটু ভয় ভয়ও লাগছিল যে ঠিকঠাক যাচ্ছি কিনা।
অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পর অবশেষে আমরা এন্ট্রি নিলাম জলদাপাড়ার রাইনো কটেজে। জলদাপাড়াতে এটাই আজকে আমাদের রাতের আস্থানা, জলদাপাড়া রাইনো কটেজ। এটা আমাদের রুম। ব্যালকনিতে দুটো চেয়ার দেওয়া রয়েছে। সামনে ওদিকে নদী বয়ে গেছে। সকালবেলা ভালো বোঝা যাবে, রাত্রিবেলা বোঝা যাচ্ছে না। জঙ্গলটা, চলুন রুমটা দেখিয়ে দিই। এই যে রুম, ভেতরে একটা চেয়ার আছে, বেড, এখানে একটা ছোট্ট জায়গা সাজের জন্য, আর এখানে ওয়াশরুম আছে। সবই ঠিকঠাকই আছে। জানলা দিয়ে এখন তো বোঝা যাচ্ছে না, কাল সকালে দেখতে হবে কি দেখা যায়। চলুন আজকে রাতের মতো এই অবধি, কাল সকালে আবার দেখা হবে। সামনে ওটা দেখছেন, এটা এদের ডাইনিং প্যাসেজ। রাত্রি 10টা বাজে, আমরা এখন চলে এসেছি ডাইনিং প্যাসেজে ডাইনিং করার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আছি জলদাপাড়া রাইনো কটেজে। ওই যে সামনে আমাদের রুম, যে রুমটা দেখতে পাচ্ছেন, এখান থেকে সিঁড়ি নেমে গেছে, আর সামনে এই নদীটা। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, ফলে নদীর জল একদম উপচে পড়ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর জায়গাটা। আজকে আমরা এখান থেকে হলং যাব, বাট এই জায়গাটা সত্যি খুব সুন্দর। হলংয়ে ইটসেলফ আলাদা সৌন্দর্য আছে, সেই নিয়ে তো কোনো ডাউটই নেই। তাই জন্যে অলরেডি রুম পাওয়া খুবই চাপের আর কি হলংয়ে, কিন্তু এই জায়গাটা সত্যি খুবই সুন্দর, আমাদের তো খুবই ভালো লেগেছে। এটা পুরো জঙ্গল। কালকে আমাদের ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেছিলো, বলেছিলাম সকালবেলা দেখাবো। সকালবেলাটা এরকম, বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে সমানে, এখন আস্তে আস্তে পড়ছে, বাট কাল সারা রাত প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে। অবশ্য বৃষ্টিটা না হলে এরকম সৌন্দর্যটাও দেখা যেত না। আমাদের এর পরের দিন বুকিং ছিল হলং বাংলোতে, তাই মতো আমরা রাইনো কটেজ থেকে বেরিয়ে পড়লাম হলং বাংলোর দিকে। কদিন ধরে টানা বৃষ্টি হওয়ার ফলে এখানকার প্রায় সব নদীর জলই অনেকটাই, জলস্তর অনেকটাই উঁচুতে আছে, প্রায় ওভারফ্লো করার মতো জায়গায় চলে এসছে। আর কদিন টানা হলেই হয়তো প্রত্যেকটা জায়গার জল ওভারফ্লো করে যাবে। হলং বাংলোতে যাবার সময় আমরা তো, আমাদের হলং বাংলো সম্পর্কে আইডিয়া ছিল না। আমরা প্রথমে হলং বাংলোর পিছন গেট দিয়ে ঢুকে পড়ি, যেটা রাইনো কটেজ থেকে কাছে হতো, বাট আমাদের বলা হলো যে পিছন গেট দিয়ে ঢুকলে আমরা ভালো মতন রুম পাবো না। তাই জন্য আমরা আবার ব্যাক করে সামনের গেট দিয়ে ঢুকলাম। আমাদের ঢুকতে একটু দেরি হয়ে যাওয়ার ফলে আমাদের জানিয়ে দেওয়া হলো যে আমরা আর ভিউ রুম পাবো না।
একটু খারাপই লাগছিল এত টাকা দিয়ে বুক করার ফলেও। আর এছাড়াও অনেক দিন আগে থাকতে বুক করার পরেও যদি ভিউ রুম না পাওয়া যায় স্বাভাবিক খারাপ লাগে। বাট এখানকার নিয়ম হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো যদি যারা ভিউ রুম চাও আর কি, তাদের আগে সকাল সকালই এখানে এসে লাইন দিয়ে থাকতে হবে। হলং বাংলোর নিয়ম, যা যা নিয়মাবলী আছে, কিভাবে বুক করতে হয় বা কিভাবে ভিউ রুম পেতে হয়, সমস্ত কিছু আমি আমার একটা সেপারেট ভিডিওতে করা আছে। আপনারা আই বাটনে তার লিঙ্ক দেখতে পাবেন, সেখান থেকে আপনারা হলং বাংলোর পুরো ভিডিওটা দেখতে পাবেন। ফাইনালি আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে বেরোচ্ছি। আমরা এখন জলদাপাড়া থেকে ব্যাক করছি বাড়ির দিকে। আজ রাত্রে আমরা মালদাতে স্টে করব। এটা আমাদের রুম নাম্বার 307। চলুন রুমের ভেতরটা একটু দেখে নিই। রুম খুলে এখানে একটু স্পেস আছে, লাগেজ রাখতে পারেন। এখানে জুতো রাখার জায়গা। এটা একটা ওয়ার্ড্রপ, এখানে একটা ওয়ার্ড্রপ আছে। ওয়ার্ড্রপটা মনে হয় লক আছে, খোলা যাচ্ছে না। যাই, আমাদের দরকারও নেই ওয়ার্ড্রপে আপাতত। এই হচ্ছে রুম। এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে জলের বোতল, গ্লাস, চায়ের কাপ, জলের বোতল, গ্লাস, চায়ের কাপ, টি অ্যাক্সেসরিজ দেওয়া আছে। এখানে একটা টেবিলে চেয়ার দেওয়া আছে। এখানে চেয়ারে বসে আপনারা বাইরেটা এইভাবে দেখতে পারেন। ওই যে সামনে মেন রাস্তা, যেখান দিয়ে গাড়ি যাচ্ছে ওটা মেন রাস্তা। এখানে একটা টেবিল আছে, ওখানে একটা বেড সাইড টেবিল আছে, আর এটা হচ্ছে মেন বেডটা। এসিও আছে। আসুন টয়লেটটা দেখে নিন। এটা টয়লেট, কোমোড, এখানে সেন্ট্রাল গিজার, আলাদা করে গিজার নেই, এখানে সেন্ট্রালি চলে। আর এখানে হচ্ছে কিট, টয়লেট কিট। ওভারঅল রুমটা খুবই সুন্দর। আমরা ডুয়ার্স থেকে ফেরার সময়ও এই রুমেই ছিলাম। আজকেও আমরা ডুয়ার্স থেকেই ফিরছি, জলদাপাড়া থেকে ফিরছি। এবারও আমরা এখানেই হল দিয়েছি। আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো লেগেছিল, তাই জন্য এখানে হল দিয়েছি। আমাদের রোড ট্রিপ ফ্রম কলকাতা টু মেঘালয় জার্নি এই অবধি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই রকম নতুন নতুন ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো জার্নিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।